ফুটে গেল 2 লাখ টাকা ছেড়ে দেবো আমরা, কেন জানি না আইএসএফ এর উপরে কেন এত রাগ। দেখবেন বিজেপি প্রোগ্রাম করবে ডিস্টার্ব নাই, কিন্তু আইএসএফ প্রোগ্রাম গুলো কেন ডিস্টার্ব? আমরা তো মারামারির কথা বলবো না, মানুষকে বাস্তব কথা বলবো। আজকে বলুন যে বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই, আজকে প্রথম কারা শুনলেন একটু হাত তুলুন তো। আপনি এর আগে শুনেছিলেন? তাহলে হাতটা তুলতে অসুবিধা কোথায়? যারা আজকে প্রথম শুনলেন এটা হাত তুলুন সবাই। আচ্ছা হাত তুলুন। যারা এর আগে জানতেন একটু হাত তুলুন তো। এর আগে জানতেন আপনি বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই? 4 জন। কিভাবে জানলেন ভাই? ও বাবা, আমার বক্তব্য শুনে। আচ্ছা, তাহলে এইটা মানুষ জানাচ্ছে। আমাদের কি ক্ষমতা দেখানো নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনই আমাদের হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য। মানুষকে জানাচ্ছে। দেখুন আমি কেউ তো বলতে পারবে না চির অমর, মৃত্যু তো অনিবার্য। সাপে কামড়ে মারাও যেতে পারে, ঘরে ঘুমাচ্ছেন সেখানেও মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। উল্লেবাড়িয়াতে কদিন আগে একটা মারাত্মক বাস অ্যাক্সিডেন্ট হলো, ভয়ঙ্কর। বলে যে নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল একটি লোক, দেখেছি না ভিডিওটা আমি দেখেছি, সে ভেবেছে সে কোনোদিন ভেবেছে সে তার মতো সিগন্যাল ছিল, তার মতো যাচ্ছিল, তো সেও দেখো দুর্ঘটনার শিকার হয়েছে। তো মারা যায়, বাজ পড়ে মানুষ মারা যায়, কিন্তু তারপরে যদি ক্ষতিপূরণের ব্যবস্থাটা আছে সেটা কেন পাবে না? সাপে কেটে মারা গেলেও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়, কিন্তু সেগুলো লুটে নেয়। আমি ফিরে আসি। তাহলে কুকুরের সন্তানদের মিড ডে মিলের ব্যবস্থা সরকার করতে বলছে, ভালো কথা, আমরা কেউ বিরোধিতা করবো না। অবলা জানোয়ার খাক একবেলা, কিন্তু আপনার আমার সন্তানেরা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে, আবার মাদ্রাসাতে পড়ে। মাদ্রাসা মানে সরকারের আন্ডারে মাদ্রাসা বলছি, এটা মাথায় রাখবেন। খারিজি মাদ্রাসার কথা বলছি না, হেফজ মাদ্রাসার কথা বলছি না। অনেকে ভুল ব্যাখ্যা করতে পারে যে তাহলে মাদ্রাসায় কেন দেবে, অন্য অন্য জায়গায় দেয়নি, মিশনে দেয়নি। আমি ওইসবে যাচ্ছি না। সরকারের আন্ডারে থাকা প্রতিষ্ঠান আইনের যেগুলো আছে 237টা মতো, সেই প্রতিষ্ঠানে বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে, অবস্থান বিক্ষোভ করছে, মশা মাছির কামড় খেয়ে টিচাররা রাস্তায় পড়ে আছে, তাও মুসলমানের সন্তানদের মিড ডে মিলের ব্যবস্থা করতে এরা অনীহা। কিন্তু কুকুরের সন্তানের মিড ডে মিল খাওয়ানোর জন্য এরা তৎক্ষণ নোটিফিকেশন করে দিল। তাহলে কি আমাদের এটা ধরে নিতেই হবে? এর আগের কথা অনুযায়ী যে মুসলমানদেরকে মানুষ ভাবেনি, ভোটার ভাবে, তার প্রমাণ হিসাবে মুসলমানের সন্তানদের থেকেও কুকুরের সন্তানদের যোগ্যতা মমতা ব্যানার্জি সরকারের কাছে বেশি। এটা ধরে নিতে পারি তো ভাই? খারাপ লাগছে না আমাদেরকে? ভাবুন নিজেদেরকে, যে মুসলমানরা, আমি উস্কানি দেওয়ার পক্ষে নয়, ছিলাম না, থাকবো না, হেরে যাবো, হারা সার্টিফিকেট নিয়ে বাড়ি যাবো, কিন্তু ধর্মীয় উন্মাদনা তুলে মানুষকে মিথ্যাচার করে সাম্রাজ্যে আমি বসে থাকতে পারি, আমি বিশ্বাস করি না। ওই সাম্রাজ্য আমার চাই না। কিন্তু বাস্তব কথাটা আমাকে বলতে হবে। আজকে দলিতের উপর অত্যাচার হচ্ছে, আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, সেটা যেমন ভাবে আমি বলি, মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে সেটাও আমাকে বলতে হবে। কিন্তু দুর্ভাগ্য, তথাকথিত যারা নিজেদেরকে প্রগতিশীল পার্টি বলে দাবি করে, তারা মুসলমানদের এইগুলোকে নোটিশ করে না। তারা মুসলমানদের এই বুঝতে পারছো, ওটা এগিয়ে দিতে বলছে না, দিতে পারছো না? দাও, কি দিচ্ছে দাও দেখি। তারা মুসলমানদের এগুলোকে নোটিশ করে না, কিন্তু আমাকে ভাই করতেই হবে। আমার দলিতের উপরে যে আক্রমণ হয় সে কথাও আমি বলি, আমার মুসলমানের উপরে আক্রমণ হলে আমি একইভাবে বিরোধিতা করি। এটা কাছে যায়। যে মুসলমানদের ভোট ছাড়া নবান্নের 14 তলায় বসার ক্ষমতা নাই যার, সেই মুসলমানদেরকে সাথে নবান্নের 14 তলায় বসে কুকুরের বা সন্তানের থেকেও খারাপ আচরণ করছে। এবার বুঝুন আপনারা, কুকুরের সন্তানদের থেকেও খারাপ অবস্থায় থাকবেন না চেয়ারের একটা পায়া হয়ে ডিসিশন মেকিং এ থাকবেন, কোথায় কোথায় কাদের সন্তানদেরকে মিড ডে মিল খাওয়াতে হবে আর কাদের সন্তানদেরকে আরো বেশি বেশি মিড ডে মিল দিতে হবে, না বিড়ালের সন্তানগুলোকে ইনক্লুড করতে হবে তার সাথে, সেই জায়গায় যাবেন আপনারা মাথায় নেই।
এখন চিৎকার করতে হচ্ছে আমার সন্তান মিড ডে মিল পাচ্ছে না। আর আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আপনারা যদি সচেতন হন, আপনারা যদি শৃঙ্খলাবদ্ধ হন, কোন কোন জায়গায় মিড ডে মিল আরো বেশি করে দিতে হবে সেটা আপনার হাতে থাকবে। কোনটা চাই আপনাদের বলুন, বলুন আপনারা। ডিসিশন মেকিং এ যেতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। সেই জায়গায় আমরা আজকে পৌঁছাতে পারছি না। আমাদের কি হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আটকে রেখে দিচ্ছে। আমাদেরকে যেতে হবে কোথায়? 294 এর ভিতরে ঢুকতে হবে। আমাদেরকে 294 এর ভিতরে ঢুকতে হবে। ওখানে ঢুকে আমার লড়াই আমাকে লড়ে নিতে হবে। আর এই 294 এর মধ্যে ঢুকতে গেলে শুধু ভাববেন না যে মুসলমানদেরকে ঢুকালে মুসলমানদের উপকার হয়ে যাবে, এটা মোটেও কিন্তু ভাববেন না। পশ্চিমবঙ্গের বিধানসভায় 44টা মতো মুসলিম বিধায়ক আছে। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারলো না এই আমতার আনিসকে কেন খুন হলো, যারা খুন করেছে সবার শাস্তি চাই, সেটা কিন্তু বলতে পারেনি। সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর এক বিধায়ক কিন্তু আনিসের কথা তুলেছে। 294 এর মধ্যে 40টার অধিক মুসলিম বিধায়ক আছে। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এটা বললো না রমজান মাসে হিজাব দিয়ে মাথায় টুপি পরে নাটক না করে ফলের দাম যে এমনি সময়ের থেকে 3 থেকে 4 গুণ দাম বেড়ে যায়, শশা ওই সময় 60 টাকা 80 টাকা কিলো হয়ে যায়, আপেল 250 টাকার উপরে কিলো হয়ে যায়, বেদানা প্রায় 300 টাকা কিলো হয়ে যায়, নাশপাতি 300 টাকা কিলো হয়ে যায়, চা ফলমূল অনেক দাম বেড়ে যায়। ওই দামটা কমানো দরকার। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কিন্তু পুরো মুসলমান বলতে পারেনি, তৃণমূলের একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর এক বিধায়ক কি বলেছে, এটা মাথায় রাখবেন। সুতরাং শুধু মুসলমানকে দিলেই আপনার সমস্যার সমাধান হবে, এটা মাথা থেকে কিন্তু সরিয়ে দেন। আসা যাক, তাহলে কি দলিতদের পাঠালে সমাধান হয়ে যাবে দলিত ভাইদের? ঘোড়ার টিম হবে, আরো খারাপ হচ্ছে। প্রায় 60-এর অধিক দলিত এসটি কোটায় রিজার্ভ হয়ে, এসসি কোটায় শিডিউল কাস্ট কোটাতে রিজার্ভ হয়ে, রিজার্ভ থেকে বিধানসভার মধ্যে বিধায়ক হিসাবে যাচ্ছে। তারা গিয়ে একবারের জন্য জোর গলায় বলতে পারছে না ফেক এসসি কোটাতে কেন নন এসসিরা চাকরি করছে, কিন্তু 63 জনের ওপরে দলিত সমাজের বিধায়ক আছে। লাভটা তাহলে কি? আদিবাসী সমাজের বিধায়করা গেলে আদিবাসীদের হয়ে বেশি কথা বলবে, এটাতে আমি অন্তত বিশ্বাস করি না। কারণ এই 4 বছর 294 এর মধ্যে একজন থেকে ওদের ভিতরে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে আমি আদিবাসী সমাজের বিধায়কগুলোকেও দেখে নিয়েছি, তারা তাদের স্বজাতির পক্ষে কতটা কথা বলছে না কতটা চাটুকারিতা করতে ব্যস্ত আছে। কারণ এসটি কোটাতে যারা চাকরি পাওয়ার কথা তা আদিবাসী সমাজের মানুষ, শিডিউল ট্রাইব কোটাতে চাকরি পাবে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, যে যারা এসটি নয় তারাও এসটি কোটায় চাকরি পাচ্ছে। কই আদিবাসী বিধায়কগুলো, দুটো দল মিলিয়ে 18টা মতো বিধায়ক আছে, দাঁড়িয়ে তো চিৎকার করতে পারে। আদিবাসীদের সমস্যা তো এটা। বিজেপি তৃণমূলের মিলিয়ে প্রায় 18টি আদিবাসী বিধায়ক আছে, তারা বিধানসভায় দাঁড়িয়ে তো বলতে পারে যে কেন আদিবাসীদের কোটাতে নন আদিবাসীরা চাকরি পাবে? বলেছে? আমি একবারের জন্য অন্তত আমার কানে পড়েনি। আর আমি অনুপস্থিত, ওখানে হার আমার নাই। একদিন মানে একটা কারণে আমি যেতে পারিনি, আর বাকি আমাকে কদিন জেলের মধ্যে রেখেছিল, এটাই ছাড়া আমি ওখানে অনুপস্থিত হইনি, সবসময় যাই। সুতরাং আমার কানে পড়েনি। তাহলে কি হবে? জনগণের জনপ্রতিনিধি আমাদের ওর ভিতরে পাঠাতে হবে। জনগণের জনপ্রতিনিধি ভিতরে পাঠাতে হবে। যাকে আমরা ভিতরে পাঠাবো তার পেছনে টিউনিং করার রাস্তাটা বন্ধ করে দিয়ে পাঠাতে হবে। এদের ইচ্ছে থাকলেও মানুষের জন্য কথা বলবো, জনগণের জন্য কথা বলবো, শিক্ষা নিয়ে কথা বলবো, স্বাস্থ্য নিয়ে কথা বলবো, ঐক্যের কথা বলবো, দলিতের কথা বলবো, আদিবাসীর কথা বলবো, মুসলমানের কথা বলবো। কিন্তু এদের পিছনে তো টিউনিং করা আছে। সেই বাচ্চাদের হাতে দেখবেন এ থাকে, ওই পিছনে একটু চাবিটা ঘুরিয়ে দিলে পুতুল থাকে না, একটু লাফালাফি করে, আবার একটুখানি যে থেমে যায়, আবার একটু ঘুরিয়ে দিলে আবার একটু লাফালাফি করে, অনেকে ব্যাং দিয়ে করে, অনেক রকম আছে না, জন্তু জানোয়ারদের করে। তো এদেরকে এইরকম ভাবে বিজেপি আর তৃণমূল ব্যবহার করে। এরা পুতুলের বাইরে আর কিছু মনে করিনি এদেরকে। আমি এই যে বিধায়কগুলো আছে এদের ক্ষমতা নাই। আমি আসার পথে দেখছিলাম আমাকে যেখানে করে টোটো করে নিয়ে আসছিল, আমি ভয় পেয়ে যাচ্ছিলাম। আমি একটু ভয় কম, আপনাদের বলে রাখি, আমার একটু ভয় কম, আমি ভয় পেয়ে যাচ্ছিলাম এবার পুকুরে উল্টে যাবো নাকি। যদি আমি সাঁতার জানি, কেন বলুন তো, রাস্তার অবস্থা। আমি রাস্তাটা দাঁড়ালাম, কিছু ভদ্র মানুষ দোকানে বসেছিল, বৃষ্টি হচ্ছিল, তাদের জিজ্ঞাসা করলাম, বাবু এখানে অ্যাম্বুলেন্স
সবার আগে আমাদের অ্যাম্বুলেন্সের কথাই ভাবতে হবে, আমাদের বাড়ির মেয়েগুলোর কথা ভাবতে হবে। সন্তান প্রসবের সময় এসে গেলে কিভাবে নিয়ে যাবে তাদেরকে, কারণ এমার্জেন্সি হয়ে গেছে, নিয়ে যাবে কিভাবে? এই অবস্থা, এইটুকু তারা সারাতে পারেনি, এরা নাকি আপনার হয়ে লড়াই করবে, ভাবতে পেরেছেন এদেরকে? তাহলে আমাকে জনগণের জনপ্রতিনিধি আমি যদি তৈরি করতে পারি, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের হয়ে কথা বলবে, রমজান মাসে ফলের দাম কমানো যেমন সচেষ্ট থাকবে, ঠিক একই ভাবে আপনাদের এখানে হয় কি বলতে পারছি না, ঝাপ উৎসব হয় জানেন? ঝাপ হয়, ওই সময় প্রচুর ফলমূল লাগে, বা বিভিন্ন ধর্মীয় উৎসবে প্রচুর ফলমূল লাগে। যেদিনকে এ হয় আপনার জামাই ষষ্ঠী, ফলের দাম বেড়ে যায়। কেন বাড়বে ভাই? রমজান মাসে ফলের দাম বাড়া যেমন অপরাধ, জামাই ষষ্ঠীর দিনেও ফলের দাম বাড়া একই ভাবে আমার কাছে অপরাধ। কেন বাড়বে? আটকাতে পারছে না কেন? দায়িত্ব কার? ফলের দাম কমানো, ঠিক রাখা সরকারের। পারছে? ক্রেতা সুরক্ষা দপ্তর আছে, একটা মন্ত্রিত্ব আছে, 1,50,000 টাকা মন্ত্রী শুধু মাইনে পায়, গাড়ি আছে, ফ্রিতে তেল আছে, সিকিউরিটি আছে, সব আপনার আমার ট্যাক্সের টাকাই দিচ্ছেন। তাহলে তারপরও আমি জামাই ষষ্ঠীর দিনে ফল কিনতে যাচ্ছি, আমার চড়া দামে কেন ফল কিনতে হবে? কেন ঝাপ উৎসবের সময় বর্ধমানের দিকে ব্যাপক ওই সময় ফলের প্রয়োজন হয়, তখন আপনাদের এখানে যেগুলো হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ফল লাগে, দাম বাড়বে কেন? এটা কন্ট্রোল করতে পারছে না। ওই জন্য জনগণের জনপ্রতিনিধি রাখতে হবে, যে জনগণের প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলবে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। বন্ধুগণ, দ্বিতীয় যে বিষয়টা আছে, ওবিসি সংরক্ষণ নিয়ে একটা চূড়ান্ত সমস্যা চলছে আমাদের রাজ্যে। ওরে বাবা, টাইম অনেক হয়ে গেল। ওবিসি নিয়ে একটা চূড়ান্ত সমস্যা চলছে। মামলা হলো হাইকোর্টে, হাইকোর্টের অর্ডার হয়, সুপ্রিম কোর্টে মামলাতে চলে গেল। হাইকোর্ট কি বলল? যে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে, সেই আইন অনুযায়ী ওবিসিটা তৈরি করা হয়নি, ফলে এটাকে বাতিল করা হলো। ইটস মিন, যদি যে গাইডলাইন আছে তৈরি করতো, তাহলে এটার বাতিল হতো না। তারপর সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে গিয়ে অনেক হম্বিদম্বি অনেক কিছু করলো। আমিও সুপ্রিম কোর্টে মামলা করেছি আপনাদের ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য। আমার একটা নয়, আমার দুটো মামলা করা আছে। আমি নিজের নামে একটা মামলা চালাচ্ছি, আবার ওবিসি যার সার্টিফিকেট আছে তারও মামলা আমি নিজে চালাচ্ছি। দুটো মামলা আমি চালাচ্ছি আপনাদের ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য। কিন্তু দেখুন, নাটকটা একটু আপনাদের বুঝতে হবে। কিছুদিন পরে দেখলাম হঠাৎ, এই কতদিন আগে বিধানসভাতে মমতা ব্যানার্জি একটুখানি ঘোষণা করে দিলে, এই করেছি হ্যান করেছি বলে ছেড়ে দিল। তারপরে শুভেন্দু অধিকারী চিৎকার চেঁচামেচি করছে, মুসলমানদের সব দিয়ে দিল, মুসলমানদের সব দিয়ে দিল, মুসলমানদের সব দিয়ে দিল। শুভেন্দু অধিকারী মুসলমানদের সব দিয়ে দিল যখন বলে চিল্লাচ্ছে, আমার একটু সন্দেহ হলো যে তৃণমূল মুসলমানদের ভালো করবে। বিশ্বাস করুন, ঠিক যেমন বিজেপি মুসলমানদের ভালো কোনোদিন করবে না, বিজেপি গরিব হিন্দুদের ভালো কোনোদিন করবে না, ঠিক একই ভাবে তৃণমূল মুসলমানদের ভালো করবে। কারণ তৃণমূলের আমলে মুসলমানরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলায় অনেক শাসন করে গিয়েছে, কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সব থেকে বেশি ধ্বংস হয়েছে তৃণমূলের আমলে। আমি দায়িত্ব নিয়ে দেখিয়ে দিতে পারি। এই মুহূর্তে পশ্চিমবাংলার জেলগুলিতে 25,000-এর মতো কায়েদি আছে, 3,000 আছে ফরেনার বিদেশি লোক, 22,000 পশ্চিমবাংলা বা অন্য রাজ্যের নাগরিক, বিভিন্ন রাজ্যেরও যারা ক্রাইম করে। তার মধ্যে কম করে 15,000 পশ্চিমবাংলার মুসলমান। ওই 15,000-এর মধ্যে আমি আপনাদের বলতে পারি 10,000 নির্দোষ মুসলমানকে মমতা ব্যানার্জি সরকার ভরে রেখেছে।
একটা উদাহরণ দিচ্ছি, আর একটা উদাহরণ দেবো, গায়ে লেগে যেতে পারে। দেবো একটা। 15 বছর শাসন, 14 বছর চলছে, নতুন স্কুল, কারো বুথে হলে বলবেন একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আমি বলতে পারি লিগাল ইলিগাল মদের দোকান বুথে বুথে করে দিয়েছে মমতা ব্যানার্জির আমলের সরকারে। তাহলে এরকম অনেক উদাহরণ আছে, সময় স্বল্প, অনেক বলে ফেললাম অন্য একটা বিষয় নিয়ে। তাহলে 15 বা 14 বছরে স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমানরা এই তৃণমূলের আমলে হয়েছে। আর দেশ স্বাধীনের পর থেকে সারা দেশের হিন্দুরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে 2014 থেকে 2025 11 বছরে বিজেপির আমলে হয়েছে। আমরা তো হয়েছি, আমার হিন্দু ভাইরা হয়েছে বিজেপির আমলে। একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল আর অন্যজন মুসলমানকে বাঁচাতে এসেছিল, দুজনকে জাহান্নামের দরজায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে। এখন হচ্ছে এই ওবিসি সংরক্ষণ, আমি অবাক হয়ে গেলাম। বিশ্বাস করুন, যখন বিধানসভার মধ্যে বসে দাঁড়িয়ে না মমতা ব্যানার্জি বলছে আমি এই করি সেই করি, আমার তখন থেকে সন্দেহ হয়েছে যে মমতা ব্যানার্জি তৃণমূল মুসলমানদের জন্য ভালো করবে। ভালো কথা, তাহলে আমার ধারণা পাল্টাবে। তো আমি তখনও অতটা মাথায় সিরিয়াস নিইনি যে কি লেভেলের পাঁচটা দিয়েছে মুসলমানদেরকে, গরিব হিন্দুদেরও দিয়েছে, মুসলমানদের পাঁচটা কি লেভেলের দিয়েছে আমি তখনও নিইনি সিরিয়াস। পরে হবে একটু কুড়ে টাইপের ছেলে, আমি বলে দিলাম ভাই আপনাদের, একটু কুড়ে টাইপের, আমাকে সবই অত কিছু। তারপরে ক্রমাগত শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে গালাগালি করে যাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে বলে যাচ্ছে। কয়েকজন যারা ওবিসি নিয়ে বেশি কাজ করে তাদের সাথে আমি বললাম যে ব্যাপারটা কি একটু বলবেন, আমার তো এই বিষয়ে এত জ্ঞান নাই, তো কি অ্যাকচুয়াল হয়েছে। তারা যেটা শোনালো আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ওবিসি এ ওবিসি বি দুটো ক্যাটাগরি ওবিসি ছিল, 17% সংরক্ষণ। ওবিসি এতে ছিল 10%, ওবিসি বি তে ছিল 7%। ওবিসি এ এতদিন মুসলমানরাই গরিব, আর্থিকভাবে দুর্বল, সামাজিকভাবে যারা পিছিয়ে আছে তারা ওবিসি এ মুসলমানরা ছিল। ওবিসি বি তে আর্থিকভাবে সামাজিকভাবে যারা দুর্বল পিছিয়ে আছে হিন্দু সমাজে যারা ওবিসি বি তে তারা ছিল। বসা চেয়ারে বসে দে, এই ক্যামেরাগুলো ঘোরাও, ক্যামেরাগুলো ঘোরাও, ক্যামেরাগুলো দিয়ে ঘোরাও। তোমরা বসো না, ক্যামেরাগুলো দিয়ে ঘোরাও। এই नीचे गिर जा, बसे दाओ। आप उनको लेके जाओ, नीचे लेके जाओ, आप उनको लेके नीचे जाओ। हम बोले ना जाने के लिए, जाओ डॉक्टर जाओ, चले जाओ नीचे, नीचे जाओ, जाओ नीचे बसो। आप जाओ, जब दोनों जाके नीचे जाओ, गाड़ी में बैठो, एसी ऑन करके गाड़ी में बैठो, गाड़ी के नीचे चले जाओ। पकड़ो कंधा, पकड़ो कंधा, पकड़ो ना। ओके, एक और एसी गाड़ी चलिए दो, गाड़ी तेज एसी चालिए दो।